আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের কৃষিগুচ্ছ কোশ্চেন ব্যাংক সলভ সিরিজের পার্ট 5 এবং এটাই হচ্ছে আমাদের লাস্ট পার্ট। আজকে আমরা কৃষিগুচ্ছের 2019-20 শিক্ষাবর্ষে আসা হায়ার ম্যাথের সকল এমসিকিউ সলভ করব। এর আগে যে 4টি ক্লাস নেওয়া হয়েছে সেটার ফুল প্লেলিস্ট লিংক আমাদের এই ক্লাসের ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে। যারা সেগুলো দেখোনি তারা দেখে নেবে। চলো আজকের প্রথম প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে 2x + 3y + 6 = 0 রেখার উপর লম্ব রেখার ঢাল কত? তো আমরা ফার্স্ট অফ অল প্রশ্নে যে রেখা দেওয়া রয়েছে সেই রেখার ঢাল বের করব। আমরা জানি ax + by + c = 0 যদি কোনো রেখার সমীকরণ হয় তাহলে এই রেখার ঢাল বের করার সূত্র হবে মাইনাস উপরে হবে x এর সহগ অর্থাৎ a, নিচে হবে y এর সহগ অর্থাৎ b। তো এখানে আমাদের প্রদত্ত রেখা হচ্ছে 2x + 3y + 6 = 0। তো বুঝতেই পারতেছো যে ঢাল হবে মাইনাস উপরে হবে x এর সহগ, তো এখানে x এর সহগ রয়েছে 2, তো আমরা এখানে লিখে দিব 2, নিচে হবে y এর সহগ অর্থাৎ 3। তো আমাদের প্রদত্ত রেখার ঢাল হলো -2/3। তাহলে এই রেখার উপরে লম্ব রেখার ঢাল বের করতে হলে আমাদেরকে চিহ্ন চেঞ্জ করতে হবে, অর্থাৎ মাইনাস থাকলে আমরা দিব প্লাস আর প্লাস থাকলে দিব মাইনাস। চিহ্ন চেঞ্জ করব, এরপরে প্রদত্ত সংখ্যাটাকে উল্টিয়ে দিব। 2/3 এটাকে উল্টালে হয় 3/2। তো এইটাই হচ্ছে আমাদের লম্ব রেখার ঢাল। তো আমরা এই কাজটি কেন করেছি, কারণ দুটি রেখা যখন লম্ব হয় তখন তাদের ঢাল দ্বয়ের গুণফল কিন্তু -1 হয়। খেয়াল করলে দেখবে আমরা যেই দুটো ঢাল লিখেছি সেগুলোর গুণফল কিন্তু -1 আসে। তো এজন্যই লম্ব রেখার ঢাল বের করতে হলে আমাদেরকে চিহ্ন চেঞ্জ করতে হয় এবং সংখ্যাটাকে উল্টিয়ে লিখতে হয়। আমরা এখানে সেই কাজটি করেছি। তাহলে আমাদের লম্ব রেখার ঢাল হবে 3/2, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে 3x + 4y = 12 এই রেখাটি x অক্ষকে a এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে। ab এর দৈর্ঘ্য কত? তো এই অঙ্কটা করার জন্য আমরা প্রদত্ত সমীকরণকে x/a + y/b = 1 এই ফর্মেটে প্রকাশ করব। তো বুঝতে পারতেছো এখানে কিন্তু ইকুয়ালের পরে যে ধ্রুবক সেটাকে 1 লেখা হয়েছে, অর্থাৎ আমরা যদি এই সমীকরণকে এই ফর্মেটে প্রকাশ করতে চাই তাহলে এইখানে 1 বানাতে হবে, আর 1 বানাতে হলে কিন্তু সবাইকে 12 দিয়ে ভাগ করতে হবে। তো চলো আমরা সবাইকে 12 দিয়ে ভাগ করি। তাহলে 3x / 12 + 4y / 12 = 12/12। তো সবাইকে 12 দিয়ে ভাগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে এখানে 3 এবং 12 কাটাকাটি করলে নিচে 4 আসে, তারপর এখানে 3 4 12, তো নিচে 3 আসবে = 12/12 করলে 1 আসে। তো দেখো আমরা কিন্তু এই ফর্মেটে চলে এসেছি। আচ্ছা, তো এইবার আমরা এই রেখাকে গ্রাফে আঁকার চেষ্টা করব। তো যেহেতু x/4 এসেছে তার মানে বোঝায় যে এই রেখাটা x অক্ষের পজিটিভ দিকে। দেখতেই পাচ্ছ এখানে 4 এর আগে কিন্তু প্লাস রয়েছে, তাহলে এই রেখাটা x অক্ষের পজিটিভ দিক থেকে 4 একক অংশ ছেদ করবে। আমরা ধরছি যে 4 একক অংশ হচ্ছে এতটুকু, এবং y এর নিচে রয়েছে +3, তার মানে এই রেখাটা y অক্ষ থেকে y অক্ষের ধনাত্মক দিক থেকে 3 একক অংশ ছেদ করবে, অর্থাৎ এতটুকু। তাহলে আমরা এই দুটো পয়েন্ট পেলাম, এতটুকু হচ্ছে আমাদের 4, এতটুকু হচ্ছে 3। তো আমরা এই দুটো যে পয়েন্ট পেয়েছি এই দুটো পয়েন্টকে যদি আমরা যোগ করে দেই তাহলে যে রেখাটা পাবো এই রেখাটাই হচ্ছে 3x + 4y = 12 রেখা। তো রেখাকে যখন আমরা গ্রাফে আঁকি তখন আমাদেরকে আগে এই ফর্মেটে আসতে হয়, এরপর আমরা এখান থেকে এর মান এবং বি এর মান পেলে সেই অনুযায়ী চিত্রটা আঁকতে পারি। আচ্ছা, তো আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে এই রেখাটি x অক্ষকে, এটা হচ্ছে আমাদের x অক্ষকে a বিন্দুতে ছেদ করে, তার মানে এই পয়েন্টটা হচ্ছে আমাদের a, এবং y অক্ষকে b বিন্দুতে ছেদ করে, তার মানে আমাদের এই পয়েন্টটা হচ্ছে b। আচ্ছা, তো এখন জিজ্ঞেস করেছে যে AB এর দৈর্ঘ্য কত। দেখো এটা কিন্তু একটা সমকোণী ত্রিভুজ। আমরা জানি সমকোণী ত্রিভুজের বেলায় এটা হচ্ছে আমাদের অতিভুজ, কারণ 90 ডিগ্রি এর বিপরীত বাহুটাই হচ্ছে অতিভুজ। তো এটা যদি হয় 3, এটা যদি হয় 4, এটা অবশ্যই 5 হবে। আমরা পিথাগোরাসের সূত্র পড়েছিলাম যে অতিভুজ সমান ছিল রুট লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আমরা যদি এখানে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার করি তাহলে 9 + 16 করলে কিন্তু 25 আসে, এবং 25কে রুট করলে আসে 5।
তার মানে বুঝতে পারতেছো যে এ বি এর দৈর্ঘ্যটা হবে 5, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো এ। তো এখানে প্রশ্নে বলতে পারতো যে এ বিন্দুর স্থানাঙ্ক কত এবং বি বিন্দুর স্থানাঙ্ক কত, এটাও কিন্তু আমরা খুব সহজেই বলতে পারি। দেখতে পাচ্ছ আমরা কিন্তু এই বিন্দুটার জন্য এক্স অক্ষ বরাবর 4 ঘর গিয়েছি, যেহেতু ধনাত্মক দিকে 4 ঘর গিয়েছি সেহেতু এই বিন্দুর ভুজ হবে 4, এবং এই বিন্দুটা যেহেতু এক্স অক্ষের উপরে অবস্থিত সেহেতু কোটি হবে 0, অর্থাৎ এ বিন্দুর স্থানাঙ্ক হলো 4,0। একইভাবে আমরা বি বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। এখানে কিন্তু এই বিন্দুটা ওয়াই অক্ষের উপরে অবস্থিত, এজন্য ভুজের মানটা হবে 0, এবং ওয়াই অক্ষ বরাবর 3 ঘর গিয়েছি, তাহলে কোটি এর মানটা হলো 3, অর্থাৎ বি বিন্দুর স্থানাঙ্ক হলো 0,3 আর এ হলো 4,0। আচ্ছা, তো এখান থেকে আরেকটা প্রশ্ন করতে পারে যে এ রেখাটি অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে। দেখো এই রেখাটি কিন্তু আমার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষের সাথে একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন করেছে। তো প্রশ্নে বলতে পারতো যে এই ত্রিভুজটির ক্ষেত্রফল কত। আমরা জানি যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো এখানে দেখো ভূমি হচ্ছে আমাদের হাফ ইন্টু ভূমি হচ্ছে 4 এবং উচ্চতা হচ্ছে 3। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে 3 4 12, 12 ভাগ 2 করলে 6 আসে, অর্থাৎ এই সরলরেখাটা অক্ষদ্বয়ের সাথে যে ত্রিভুজ উৎপন্ন করে তার ক্ষেত্রফল হবে 6 বর্গ একক। প্রশ্নে কিন্তু এটাও আসতে পারত। আচ্ছা, তো আশা করি সবাই এই সম্পূর্ণ এমসিকিউটা বুঝতে পেরেছো। 3 নম্বর প্রশ্নটি এসেছে বহুপদী থেকে। প্রশ্নে বলা হয়েছে x² - 5x + c = 0 সমীকরণের একটি মূল 4 হলে c এর মান কোনটি। তো যেহেতু প্রশ্নে বলা হয়েছে যে এই সমীকরণের একটি মূল হলো 4, আমরা জানি মূল বলতে কিন্তু x এর মান বোঝায়। তো এখানে অ্যাকচুয়ালি x এর মান দেওয়া আছে 4। আচ্ছা, তো আমরা এখানে x এর জায়গায় 4 বসিয়ে দিব। তাহলে 4² - 5 × 4 + c = 0। তাহলে কিন্তু আমরা এখান থেকে c এর মানটা পেয়ে যাব। আচ্ছা, এরপরে 4কে স্কোয়ার করলে হয় 16 - 4 × 5 = 20 প্লাস c হচ্ছে 0। তো 16 - 20 করলে আসে -4, তাহলে -4 প্লাস c হচ্ছে 0। এরপর যদি আমরা এই -4টাকে এই পাশে পাঠিয়ে দিই তাহলে হবে +4, অর্থাৎ c = 4 পেয়ে যাব। প্রশ্নে সি এর মানটা জানতে চেয়েছিল, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে সি 4। 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে y = x এবং 2x + 1 = 0 রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ কোনটি। তো ফার্স্ট অফ অল আমরা এই দুটি রেখাকে চিত্রে আঁকব। তো এখানে আছে y = x। আমরা জানি y = mx, এই আকৃতির যে কোনো রেখাকে বলা হয় মূলবিন্দুগামী সরল রেখা, অর্থাৎ y = mx এর সাথে যদি কোনো ধ্রুবক না থাকে, মানে +c যেহেতু নেই, তাহলে এই রেখাটি হচ্ছে মূলবিন্দুগামী সরল রেখা। তাহলে এটাকে যদি আমরা গ্রাফে আঁকার চেষ্টা করি, এটা হচ্ছে আমাদের x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ। তাহলে y = x, এই রেখাটি হবে ঠিক মূলবিন্দুগামী, অর্থাৎ এরকম, এটা ঠিক মূল বিন্দু দিয়ে যাবে। এবং দেখতেই পাচ্ছ এখানে কিন্তু m এর মানটা 1, m মানে হচ্ছে x এর সহগ। তো এখানে x এর সহগ হচ্ছে 1, তার মানে আমাদের m অর্থাৎ ঢাল হচ্ছে 1। এরপর আমরা জানি ঢাল = tan θ, তাহলে m এর জায়গায় tan θ লিখে ফেললাম। এরপর 1, আমরা জানি যে tan 45 ডিগ্রি এর মান হচ্ছে 1। আচ্ছা, এবার দেখো দুই পাশ থেকে tan বাদ দিলে θ পাওয়া যাচ্ছে 45 ডিগ্রি। তার মানে এই θ বলতে বোঝায় এই সরলরেখাটা x অক্ষের ধনাত্মক দিকের সাথে 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, অর্থাৎ আমাদের এই কোণটা হচ্ছে 45 ডিগ্রি। আচ্ছা, এরপর আমরা 2x + 1 = 0 এই রেখাটা আঁকবো। এখানে কিন্তু y নেই, তো আমরা এখান থেকে শুধুমাত্র x এর মানটা বের করার চেষ্টা করি। ফার্স্ট অফ অল +1 এই পাশে গেলে হবে -1, এরপর এখানে 2 গুণাকারে ছিল, এই পাশে গেলে হবে ভাগ, তাহলে x = -½ পেয়ে গেলাম। দেখো x = a এরকম রেখা বলতে কিন্তু y অক্ষের সমান্তরাল রেখা বোঝায়। তো এখানে বলা হয়েছে x = -½ তো আমরা x অক্ষের ঋণাত্মক দিক বরাবর, যেহেতু মাইনাস রয়েছে তাই ঋণাত্মক দিক বরাবর -½ ঘর যাব। আচ্ছা, তো আমরা ধরে নিচ্ছি যে এখানে হচ্ছে আমাদের হাফ আসে, এতটুকু আমরা ধরে নিচ্ছি হাফ ঘর, যেহেতু মাইনাস ছিল এজন্য নেগেটিভ দিকে এসেছি। তো x = -½ এই রেখাটি হবে, এখন এখানে জাস্ট সোজাসুজি একটা দাগ দিয়ে দিব,
অর্থাৎ ওয়াই অক্ষের সমান্তরাল, এটা আমাদের ছিল ওয়াই অক্ষ, এটা ছিল এক্স অক্ষ। ওয়াই অক্ষের সমান্তরাল যে রেখা সেটাই হচ্ছে আমাদের এক্স ইকুয়াল মাইনাস হাফ। আচ্ছা, এক্স ইকুয়াল টু মাইনাস হাফ রেখা। তো এবার আমাদের প্রশ্নে বলেছিল এক্স ইকুয়াল মাইনাস হাফ রেখা, এই রেখাটা এবং এটা ছিল আমাদের ওয়াই ইকুয়াল টু এক্স রেখা। তো এই দুটো রেখার মধ্যবর্তী কোণ অর্থাৎ এই কোণটা জানতে চেয়েছিল। খেয়াল করলে দেখতে পারবে যে আমরা যেহেতু এখানে সোজাসুজি দাগ দিয়েছি, তো এটা কিন্তু এক্স অক্ষের উপরে লম্ব হয়েছে, অর্থাৎ এটা কিন্তু 90 ডিগ্রি। আচ্ছা, এরপর এই কোণটা যেহেতু 45 ডিগ্রি, তাহলে বিপ্রতীপ কোণ অনুসারে আমরা জানি যে এই কোণটাও 45 ডিগ্রি হবে। তাহলে দেখো, একটা ত্রিভুজের আমরা তিনটা কোণের সমষ্টি জানি 180 ডিগ্রি, এবং এখানে এটা যেহেতু সমকোণী হয়েছে, তো এটা তো 90, তো 180 থেকে অলরেডি 90 চলে গিয়েছে, তাহলে বাকি দুইটা কোণের সমষ্টি কিন্তু 90 হতে হবে। অর্থাৎ এটা যেহেতু 45 হয়েছে, তাহলে এটা হবে 45 ডিগ্রি। আমাদের কাছে যদি কঠিন লেগে থাকে তাহলে আমরা এটাকে এক্স ধরতে পারি। এক্স ধরলে তাহলে এক্স প্লাস 45 প্লাস এটা হচ্ছে 90, এই তিনটা কোণের সমষ্টি ইকুয়াল টু হবে 180 ডিগ্রি। এখান থেকে যদি আমরা এক্স বের করি তাহলেও কিন্তু এক্স ইকুয়াল টু 45 ডিগ্রি আসবে, অর্থাৎ রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমাদের সঠিক উত্তর হবে বি। 5 নম্বর প্রশ্নটি এসেছে ত্রিকোণমিতি থেকে, চলো এটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে সাইন স্কোয়ার π/4 মাইনাস এ প্লাস সাইন স্কোয়ার π/4 প্লাস এ এর মান কত? আচ্ছা, তো এটা আমরা কয়েকভাবে সলভ করতে পারি। তো সহজ যে নিয়মটা হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা সূত্র জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কজ স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো এখানে একটা সাইন একটা কজ হতে হতো, বাট আমার কিন্তু এখানে দুটোই সাইন রয়েছে। তাহলে আমরা প্রথমটা যা আছে তাই রাখলাম। আমরা কিন্তু চাইলে এই কজটাকে সাইনে রূপান্তর করতে পারি। যদি আমরা সাইনে রূপান্তর করতে চাই তাহলে এটাকে আমরা লিখতে পারি এভাবে, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। কস থিটাকে কিন্তু লেখা যায় সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, কারণ এখান থেকে যদি আমরা ব্যাক ক্যালকুলেশন করি তাহলে এটার জন্য কিন্তু কস থিটাই আসতো। তো আমরা মনে রাখবো যে শুধু কস থিটা, এটাকে লেখা যায় সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এরপর আমরা এখানে হোল স্কোয়ার দিয়ে দিব, কারণ এখানে হোল স্কোয়ার ছিল, ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু হচ্ছে 1। তাহলে আমাদের সূত্র কিন্তু এটাও ছিল, আবার এটাও লেখা যায়। তো এখান থেকে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো দুইটা সাইন স্কোয়ারের মধ্যে যে কোণটা রয়েছে, অর্থাৎ থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা, এদের যোগ করলে কিন্তু 90 আসে। আমরা যদি থিটা এবং 90 ডিগ্রি মাইনাস থিটা যোগ করে দেই তাহলে থিটা এবং থিটা কাটাকাটি গিয়ে 90 ডিগ্রি আসে। তো এখান থেকে আমরা যে শর্টকাটটা মনে রাখবো সেটা হচ্ছে, যদি দুটো সাইন স্কোয়ার থাকে, যদি দুটো সাইন স্কোয়ারের যোগফল থাকে তাহলে আমরা তাদের অ্যাঙ্গেলগুলো যোগ করব। যদি অ্যাঙ্গেলগুলোর যোগফল 90 ডিগ্রি আসে তাহলে বলে দিব যে এদের মানটা হবে 1। তো দেখতে পাচ্ছ এখানে আমাদের যে দুটি অ্যাঙ্গেল রয়েছে সেগুলো হচ্ছে π/4 মাইনাস এ এবং π/4 প্লাস এ। তো আমরা যদি এগুলো যোগ করে দেই তাহলে π/4 মাইনাস এ যোগ π/4 প্লাস এ। তো এখানে কিন্তু প্লাস এ এবং মাইনাস এ কাটাকাটি যায়, এরপর থাকে π/4 প্লাস π/4। আমরা জানি π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, এখানেও π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। তো 45 যোগ 45 করলে কিন্তু 90 ডিগ্রি চলে আসে। তো এখানে যেহেতু কোণদ্বয়ের যোগফল 90 ডিগ্রি এসেছে, তার মানে এদের যোগফল হবে 1। তো আমরা এই শর্টকাটটা মনে রাখবো, দুটি সাইন স্কোয়ারের যোগফল থাকলে এবং তাদের যদি কোণদ্বয়ের যোগফল 90 ডিগ্রি হয় তাহলে রেজাল্টটা হবে 1, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো বি। 6 নম্বর প্রশ্নটি এসেছে অন্তরীকরণ থেকে। প্রশ্নে বলা হয়েছে y ইকুয়াল এক্স প্লাস 1/x এর সর্বনিম্ন মান কত? তো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে হলে কিন্তু আমাদের যে ফাংশন দেওয়া থাকে সেটাকে 2 বার ddx করতে হয়। তো আমাদের দেওয়া রয়েছে y, আমরা ফার্স্ট অফ অল এটাকে একবার ddx করব। তো y-কে একবার ddx করলে আমরা লিখতে পারি dy/dx, অথবা এটাকে কিন্তু y1ও লেখা যায়। আচ্ছা, তো এটাকে যদি আমরা একবার ddx করি তাহলে xকে ddx করলে আসে 1 এবং 1/xকে ddx করলে আসে মাইনাস 1/x স্কোয়ার। এটা কিভাবে আসে আমি নিচে দেখিয়ে দিচ্ছি। আমরা জানি ddx অফ
ডিডিএক্স অফ এক্স পাওয়ার এন, ডিডিএক্স অফ এক্স পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স আর পাওয়ার থেকে এক কমে যায়। তো আমরা এখানে এই সূত্রটাই অ্যাপ্লাই করেছি ডিডিএক্স অফ এক্স ইনভার্স ওয়ান। দেখো 1/x এর মানে কিন্তু এক্স ইনভার্স ওয়ান, তাহলে এখানে পাওয়ার রয়েছে -1। তো আমাদেরকে ফার্স্ট অফ অল পাওয়ারটা সামনে নিয়ে আসতে হবে, অর্থাৎ -1 সামনে আসবে ইন্টু এক্সের পাওয়ার থেকে এক বিয়োগ হবে। তো এক্সের পাওয়ার ছিল -1, তার থেকে আরও এক বিয়োগ হবে, তাহলে -1-এর জায়গায় -1 থাকবে। এখানে কিন্তু এক্স ইনভার্স 2 আসতেছে, -1 করলে আসে এক্স ইনভার্স 2। তো এক্স ইনভার্স 2 মানে আমরা জানি 1/x স্কোয়ার। তাহলে দেখতে পাচ্ছ যে 1/xকে ডিডিএক্স করলে আসে -1/x স্কোয়ার। তো এটা আমরা মনে রাখবো এবং একবারে লিখে দিব। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের y1 এর মান। এরপর আমরা এটাকে আবারও ডিডিএক্স করব। তো dy/dxকে যদি আবারও ডিডিএক্স করা হয় তাহলে আমরা লিখি ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই dx স্কোয়ার। আর এই জিনিসটাকে কিন্তু আমরা y2ও লিখতে পারি। আচ্ছা, তো এবার যদি আমরা এটাকে আরেকবার ডিডিএক্স করি তাহলে 1কে ডিডিএক্স করলে কিন্তু 0 আসে এবং মাইনাসের জায়গায় মাইনাস দিয়ে দিলাম। 1/x স্কোয়ারকে ডিডিএক্স করলে আসবে -2/x কিউব। তাহলে মাইনাসে মাইনাসে একবারে প্লাস লেখা যায়। তো এটা আমরা দেখিয়ে দিচ্ছি যে ডিডিএক্স অফ 1/x স্কোয়ার, 1/x স্কোয়ার মানে হচ্ছে এক্স ইনভার্স 2। তাহলে আমরা এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করব, পাওয়ারটাকে সামনে নিয়ে আসব এবং এক্সের পাওয়ার থেকে এক মাইনাস করব। তাহলে -2 এর জায়গায় -2 থাকবে, এখানে হচ্ছে এক্স ইনভার্স 3। তাহলে এক্স ইনভার্স 3 মানে কি 1/x কিউব, অর্থাৎ -2/x কিউব। আমরা কিন্তু এটাই লিখেছিলাম। তাহলে আমরা y2 এর যে মানটা পেলাম সেটা হচ্ছে 2/x কিউব। তো সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করতে বললে আমাদের প্রথম কাজ হবে dy/dx এবং d²y/dx স্কোয়ার, এই দুটো মান বের করে ফেলা। আচ্ছা, তো আমরা এই দুটো মান বের করলাম। এরপর যে y1 এর যে মানটা পেয়েছি সেটা =0 লিখতে হয়, অর্থাৎ 1 - 1/x স্কোয়ার ইকুয়ালটা আমরা 0 লিখব এবং এখান থেকে x এর মান বের করব। তাহলে 1কে লিখে দিব -1/x স্কোয়ার, এপাশে গেলে হবে +1/x স্কোয়ার। এরপর আর গুণন করলে আসে x স্কোয়ার = 1। তো বুঝতেই পারতেছো, এরপর স্কোয়ার এপাশে গেলে হবে প্লাস মাইনাস রুট। তাহলে +-1কে রুট করলে কিন্তু 1ই থাকে, অর্থাৎ আমরা এখান থেকে x এর দুটো মান পেয়ে গেলাম, একটা হচ্ছে +1, একটা হচ্ছে -1। তো আমরা কি করব, এই দুটো মান এক এক করে এখানে বসাবো। তো x এর মান যদি 1 হয় তাহলে এখানে বসানো যেই কথা y2তে বসানো একই কথা। তো x = 1 এই মানটা যদি আমরা y2তে বসাই তাহলে আমাদের y2 ছিল 2/x কিউব, আমাদের y2 ছিল 2/x কিউব। এখানে আমরা x এর মানটা বসাবো +1, তাহলে 1 কিউব। তাহলে এখান থেকে রেজাল্ট কিন্তু 2 আসে, কারণ নিচে 1 হয় সেটা লেখার দরকার নেই। একইভাবে যদি আমরা এখানে x = -1 এই মানটা যদি y2 এর মধ্যে বসাই তাহলে 2/বাই হবে -1 এর হোল কিউব। তো দেখো -1কে কিউব করলে কিন্তু -1 হয়, অর্থাৎ একটা মাইনাস থেকে যায়। তাহলে এখান থেকে আমরা যেই মানটা পাচ্ছি সেটা হচ্ছে -2। -1কে কিউব করলে কিন্তু একটা মাইনাস থেকে যায়। তাহলে দেখতে পাচ্ছ যে যখন +1 বসিয়েছি তখন পাচ্ছি পজিটিভ রেজাল্ট এবং যখন -1 বসিয়েছি তখন পাচ্ছি নেগেটিভ রেজাল্ট। তো মনে রাখবে, পজিটিভ রেজাল্ট পাওয়া মানে হলো এখান থেকে আমরা লঘু মান অর্থাৎ সর্বনিম্ন মান পাবো, এবং নেগেটিভ মান পাওয়া মানে হলো এখান থেকে আমরা গুরু মান অর্থাৎ সর্বোচ্চ মান পাবো। তো যেহেতু আমাদের প্রশ্নে লঘু মান অর্থাৎ সর্বনিম্ন মানই বের করতে বলেছে, তো আমরা x এর মানটা যে 1 পেয়েছি এই মানটা নিব, -1 নিব না, কারণ এখান থেকে গুরুমান পাবে। গুরুমান তো প্রশ্নে চাইনি, প্রশ্নে চেয়েছে সর্বনিম্ন মান। তো সর্বনিম্ন মান আমরা কখন পাই, যখন x এর মানটা 1 হয়। আচ্ছা, তো x এর মান 1 পেলাম। এবার এই 1 মানটা আমরা কোথায় বসাবো? আমাদের প্রশ্নে যেই ফাংশন দেওয়া ছিল y = x + 1/x মেইন ফাংশন, এই মেইন ফাংশনে যদি আমরা x এর মানটা 1 বসিয়ে দেই তাহলেই সর্বনিম্ন মান পেয়ে যাব। তো এখানে x এর জায়গায় 1 বসানো হলে 1 + 1/1 অর্থাৎ এটাও কিন্তু 1ই আসে। তো 1 আর 1 যোগ করলে কিন্তু 2 পাওয়া যায়। তাহলে আমাদের সর্বনিম্ন মান হবে 2, অর্থাৎ সঠিক উত্তর হলো ডি।
7 নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি প্রক্ষেপকের আনুভূমিক পাল্লা অর্থাৎ আর, আনুভূমিক পাল্লাকে আমরা আর দিয়ে প্রকাশ করি। আচ্ছা, তো এটা হচ্ছে সর্বোচ্চ উচ্চতার 4 গুণ। তো সর্বোচ্চ উচ্চতা হচ্ছে বড় হাতের এইচ, তাহলে প্রশ্ন মতে আনুভূমিক পাল্লা ইকুয়াল টু হলো সর্বোচ্চ উচ্চতার 4 গুণ, তাহলে আর ইকুয়াল টু 4h। এরপর বলেছে যে নিক্ষেপণ কোণ বের করো। আমরা জানি নিক্ষেপণ কোণের ক্ষেত্রে টেন আলফা ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই আর, টেন আলফা ইকুয়াল টু 4h ডিভাইডেড বাই আর। তো একটু আগে আমরা দেখেছি যে আর মানে হচ্ছে 4h, তাহলে কিন্তু আমরা আর এর জায়গাতে 4h লিখে দিতে পারি। তাহলে 4h এবং 4h কাটাকাটি গেলে আসে 1, তাহলে টেন আলফা ইকুয়াল টু পেয়ে গেলাম 1। এবার আমরা জানি যে 10 45 ডিগ্রি এর মান হচ্ছে 1, তাহলে 1-এর জায়গাতে আমরা লিখতে পারি 10 45 ডিগ্রি। তো এবার দুই পাশ থেকে যদি আমরা 10 এবং 10 বাদ দেই তাহলে আলফা এর মানটা পাওয়া যায় 45 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের নিক্ষেপণ কোণ, প্রশ্নে এটাই বের করতে বলেছিল, তাহলে আমাদের সঠিক উত্তর হলো বি। 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে কোন শর্তে ax² প্লাস bx প্লাস c রাশিটি একটি পূর্ণবর্গ হবে। আমরা জানি দ্বিঘাত রাশিটি পূর্ণবর্গ তখনই হবে যখন এর নিশ্চয়কের মান 0 হবে, আর নিশ্চয়কের সূত্র হচ্ছে b² মাইনাস 4ac। তো যখন নিশ্চয়ক 0 হবে তখনই কিন্তু রাশিটা পূর্ণবর্গ হবে। তো b² মাইনাস 4ac এটাকে আমরা লিখতে পারি মাইনাস 4ac, এপাশে গেলে কিন্তু প্লাস 4ac হবে, অর্থাৎ b² ইকুয়াল টু 4ac। এই শর্তটা মানলেই রাশিটা পূর্ণবর্গ হবে। তো এই শর্তটা আমাদের প্রথম অপশনেই রয়েছে, b² ইকুয়াল 4ac, অর্থাৎ সঠিক উত্তর হলো এ। চলো এবার 9 নম্বর এমসিকিউটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে দুটি সমান মানের বলের লব্ধি। আমরা জানি দুটি বল যদি সমান হয় তাহলে তাদের লব্ধি বের করার সূত্র হচ্ছে r ইকুয়াল টু 2p cos আলফা বাই 2। তখন কিন্তু আর p² প্লাস q² লেখা লাগে না। তো ওই সূত্রের মধ্যে যদি আমরা q এর জায়গায় p বসিয়ে দেই তাহলে কিন্তু এই সূত্রটা চলে আসে। তো যদি দুটি বলের মান সমান হয় তাহলে লব্ধি বের করার এই সূত্রটা আমরা মনে রাখব। আচ্ছা, এরপর বলা হয়েছে এদের যে লব্ধি অর্থাৎ r, এই r এর মানটা হবে এদের গুণফলের বর্গমূল। অর্থাৎ আমাদের যে বলদ্বয় ছিল সেই বল ছিল পি এবং পি, দুটোই কিন্তু সমান বল, এজন্য দুটিকেই পি বলতেছি। তো এদের গুণফলের বর্গমূল। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ রুট পি গুণ পি করলে আসে p², এরপর স্কোয়ার রুট কাটাকাটি গিয়ে কিন্তু শুধু পি চলে আসে, অর্থাৎ আর এর মানটাও আমরা পেয়ে গেলাম পি। তাহলে এখানে আমরা আর এর জায়গায় পি বসিয়ে দিব, ইকুয়াল টু হচ্ছে 2p cos আলফা বাই 2। তারপরের লাইনে এই যে 2p গুণাকারে রয়েছে, এই পাশে পাঠিয়ে দিলে ভাগ হবে, অর্থাৎ p ভাগ 2p। তো দেখো এখানে p আর p কাটাকাটি গেলে কিন্তু হাফ থাকে। তো যেহেতু আমরা 2p পাঠিয়ে দিয়েছিলাম সেহেতু এই পাশে থাকবে শুধুমাত্র cos আলফা বাই 2। তাহলে আমরা পেয়ে গেলাম যে হাফ ইকুয়াল টু হচ্ছে cos আলফা বাই 2। এবার আমরা জানি যে cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, আমরা জানি cos 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। তাহলে হাফের জায়গাতে আমরা লিখতে পারি cos 60 ডিগ্রি ইকুয়াল টু cos আলফা বাই 2। এবার দুই পাশ থেকে cos বাদ দিলে আমরা লিখতে পারি 60 ডিগ্রি ইকুয়াল টু আলফা বাই 2। এখানে লিখতেছি যে 60 ডিগ্রি ইকুয়াল টু আলফা বাই 2। তাহলে বুঝতেই পারতেছো দুই ভাগ আছে, এপাশে গেলে হবে গুণ, তাহলে 60 গুণ 2 120 ইকুয়াল টু আলফা, অর্থাৎ আলফা এর মানটা আমরা পেয়ে গেলাম 120 ডিগ্রি। তো আমরা এখানে মনে রাখবো যে দুটি বল যদি সমান হয় অর্থাৎ পি আর কিউ যদি সমান হয় এবং এদের যে লব্ধি এটাও যদি এই তিনটার সমান হয়, অর্থাৎ এই তিনটি জিনিস যদি পরস্পর সমান হয় তাহলে আমাদের যে পি এবং কিউ রয়েছে, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা সবসময় 120 ডিগ্রি হবে। তো এখানে দেখো ওই কাজটাই কিন্তু হয়েছে। আমাদের প্রশ্নে প্রথমেই বলা ছিল যে বলদ্বয় পরস্পর সমান, অর্থাৎ পি আর কিউ সমান, এবং এদের যে লব্ধি সে লব্ধিটাও এদের সমান, লব্ধির মানটাও কিন্তু পি এর সমানই এসেছে। তো এই তিনটা জিনিস সমান হলেই আমরা বুঝে নিব যে বলদ্বয়ের মধ্যবর্তী কোণ হবে 120 ডিগ্রি, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো ডি। 10 নম্বর প্রশ্নটি এসেছে জটিল সংখ্যা থেকে। প্রশ্নে বলা হয়েছে 2 + 3i ডিভাইডেড বাই 2 - i ইকুয়াল a + ib।
এবং এ ও বি হচ্ছে বাস্তব সংখ্যা, তাহলে বি এর মান কত? তো বুঝতে পারছো যে আমাদের এইটাকে আদর্শ আকারে অর্থাৎ এই ফর্মেটে নিতে হবে। তো এই রাশিকে এই ফর্মেটে নেওয়ার জন্য আমাদের লব এবং হরকে হরের অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে। তো প্রথমে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখে নিব 2 + 3i ডিভাইডেড বাই 2 - i। এরপর হর হচ্ছে 2 - i, তাহলে এটার অনুবন্ধী হবে 2 + i। অনুবন্ধী বলতে শুধুমাত্র i এর চিহ্নটাই চেঞ্জ করতে হয়। তো অনুবন্ধী দ্বারা আমরা লব এবং হরকে গুণ করে দিব। আচ্ছা, তো এবার উপরে দেখো নর্মালি গুণ করব। ফার্স্ট অফ অল এই যে 2 রয়েছে, 2 দিয়ে সবাইকে গুণ করব। তাহলে 2 দুগুণে হবে 4 প্লাস 2 × i অর্থাৎ 2i। 2 দিয়ে গুণ করা শেষ, এবার 3i দিয়ে সবাইকে গুণ করব। তাহলে 3i × 2 অর্থাৎ 3 দুগুণে 6, 6i। তাহলে 6i লিখে দিলাম। এরপর 3i × i, তাহলে i × i করলে কিন্তু 3i² হয়। আচ্ছা, এবার নিচে গুণ করব। দেখো নিচে কিন্তু গুণ করার প্রয়োজন নেই, নিচে আমাদের সূত্র হয়। আমরা একটা সূত্র পড়েছিলাম যে a + b × a - b। খেয়াল করলে দেখতে পারবে যে এখানে a হচ্ছে 2, b হচ্ছে i, তাহলে a + b × a - b এই সূত্রটা হয়। তো এর সূত্র ছিল a² - b², এটা ছিল আমাদের সূত্র। তাহলে আমরা এখানে লিখব a² - b²। তো a হচ্ছে আমাদের 2 স্কোয়ার মাইনাস b হচ্ছে i তার উপরে স্কোয়ার। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এরপর আমরা এখানে যোগ বিয়োগ করব। তো ফার্স্টে 4-এর জায়গায় 4 লিখে দিচ্ছি। 6i + 2i এটা করলে আসে 8i। এরপর দেখো i²। আমরা জানি যে i² হচ্ছে -1। তো এখানে i² এর মান যদি -1 বসাই, তার মানে 3 এবং -1 গুণ করতে হবে। 3 গুণ -1, তাহলে কিন্তু -3 আসে। তো আমরা এটা এভাবে মনে রাখতে পারি যে i² উঠিয়ে দিয়ে আমরা জাস্ট চিহ্নটাকে চেঞ্জ করে দিব। এখানেও দেখো 2কে স্কোয়ার করলে হয় 4, এরপর মাইনাস i² মানে কিন্তু -1, তাহলে এখানে বসে যাবে -1। তো মাইনাসে মাইনাসে হবে প্লাস। তাহলে আমরা যে জিনিসটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে লিখতেছি যে 4 - 3 এটা করলে আসে 1, তারপর প্লাস 8i। নিচে হচ্ছে আমাদের 4 + 1 অর্থাৎ 5। এরপর আমরা এটাকে সেপারেট করব। তো সেপারেট করা মানে হচ্ছে প্রত্যেকটা সংখ্যাকে আমরা 5 দিয়ে ভাগ করব। তো ফার্স্টে 1কে 5 দিয়ে ভাগ করলে আসে 1/5। এরপর প্লাস 8কেও 5 দিয়ে ভাগ করব, তাহলে 8/5 এবং এখানে i থেকে যাবে। তাহলে কিন্তু আমরা এটাকে সিম্পলিফাই করে এই আকারে প্রকাশ করে ফেললাম। এবার দেখো এইটা = আমরা লিখতে পারি a + ib। এখন দুই পাশ থেকে যদি সহগ সমীকৃত করা হয়, অর্থাৎ বাস্তব আর কাল্পনিক অংশ সমীকৃত করা হয়, তাহলে বুঝতে পারবে এই পাশে বাস্তব হচ্ছে a, এই পাশে বাস্তব হচ্ছে 1/5। তাহলে আমরা বলতে পারি যে a = হচ্ছে 1/5 এবং এই পাশে কাল্পনিক অংশ হচ্ছে b, আর এই পাশে কাল্পনিক অংশ হচ্ছে 8/5। তাহলে b এর মানটা দাঁড়ালো 8/5। a হচ্ছে 1/5, b হচ্ছে 8/5। প্রশ্নে আমাদেরকে b এর মানটা জানতে চেয়েছিল, সেটা হচ্ছে 8/5, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে ডি। চলো এবার 11 নম্বর প্রশ্নটা সলভ করা যাক। প্রশ্নে বলা হয়েছে r cos² θ প্লাস cos θ মাইনাস r এই সমীকরণ দ্বারা সূচিত বক্ররেখার নাম কি হবে? তো বুঝতেই পারতেছো এটা কিন্তু একটা পোলার সমীকরণ, যেহেতু এখানে r এবং θ রয়েছে। তো আমরা এটাকে কার্তেশীয় আকারে প্রকাশ করব। তো তার জন্য আমরা জানি যে x = r cos θ, x = r cos θ এবং y হচ্ছে r sin θ। এটা হচ্ছে কার্তেশীয় এবং পোলার স্থানাঙ্কের মাঝখানে সম্পর্ক। তো আমরা যদি এখানে r cos θ পাই, সেখানে আমরা x লিখে দিব এবং r sin θ পেলে সেখানে y লিখে দিব। আরও একটা সূত্র ছিল, সেটা হচ্ছে x² + y² = r²। তো আমাদের ফার্স্ট কাজটি হবে যে r এবং θ এগুলো বাদ দিয়ে এখানে xy নিয়ে আসার। তো এখানে দেখো আমাদের কিন্তু শুধু cos θ রয়েছে, আবার এখানে শুধু r রয়েছে। আমরা যদি সবাইকে r দিয়ে গুণ করি, তাহলে এখানে হবে r cos θ। তো r cos θ এর জায়গায় কিন্তু আমরা x লিখতে পারবো। আবার এখানে r দিয়ে গুণ করলে r² হবে, সেখানে আমরা এটা লিখতে পারবো। তো চলো আমরা সবাইকে r দিয়ে গুণ করি। তাহলে লাইনটা হয়
আর ইন্টু আর, এটা হবে আর স্কোয়ার, তারপর কজ স্কোয়ার থিটা, আর স্কোয়ার ইন্টু কজ স্কোয়ার থিটা, তারপরে প্লাস আর ইন্টু কস থিটা, আর ইন্টু কস থিটা, এরপর মাইনাস আর ইন্টু আর অর্থাৎ আর স্কোয়ার। এবার এটাকে আমরা বলতে পারি আর কস থিটা হোল স্কোয়ার, আর কস থিটা হোল স্কোয়ার বলা যায়। তো আর কস থিটা হোল স্কোয়ার যদি বলতে পারি, সে জায়গায় আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার। তো এখানে আমরা লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস আর কস থিটা, এটা মানে হচ্ছে এক্স, মাইনাস আর স্কোয়ার মানে হচ্ছে এইটা। তো এর আগে যেহেতু মাইনাস রয়েছে, তো সবাইকে কিন্তু মাইনাস দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ চিহ্ন চেঞ্জ করতে হবে। তাহলে এখানে আমরা লিখব এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এরপর দেখতে পাচ্ছ প্লাসের এক্স স্কোয়ার এবং মাইনাসের এক্স স্কোয়ার কাটাকাটি যায়। এরপর যদি আমরা মাইনাস ওয়াই স্কোয়ারকে এই পাশে নেই, তাহলে হবে এক্স ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। এটা কিন্তু একটা পরাবৃত্তের সমীকরণ, আমরা পড়েছিলাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4ax এবং এক্স স্কোয়ার ইকুয়াল টু 4ay, এই দুটো হচ্ছে পরাবৃত্তের সমীকরণ। অর্থাৎ একটি চলক দ্বিঘাতী থাকবে এবং আরেকটি চলক একঘাতী থাকবে, সেটাকে কিন্তু আমরা পরাবৃত্ত বলতাম। এখানে কিন্তু ওই জিনিসটাই এসেছে। তো এটা হচ্ছে একটা পরাবৃত্তের সমীকরণ, তাহলে আমাদের সঠিক উত্তর হবে ডি। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে টেনজেন্ট ফাংশনের মৌলিক পর্যায় কোনটি। তো এটি আমাদেরকে মুখস্থ রাখতে হবে যে টেন থিটা আর কট থিটা, এই যে ফাংশনগুলো রয়েছে টেন থিটা এবং কট থিটা, এদের মৌলিক পর্যায় হচ্ছে পাই, এবং এই দুটো বাদে বাকি যেগুলো রয়েছে অর্থাৎ সাইন থিটা, কস থিটা, এরপর সেক থিটা এবং কোসেক থিটা, এই প্রত্যেকটার মৌলিক পর্যায় হচ্ছে 2 পাই। শুধুমাত্র টেন এবং কট এদের মৌলিক পর্যায় হচ্ছে পাই এবং বাকিগুলোর মৌলিক পর্যায় হচ্ছে 2 পাই। তাহলে এখানে যেহেতু টেনজেন্ট অর্থাৎ টেন থিটা এর মৌলিক পর্যায় জানতে চেয়েছে, তাহলে আমাদের সঠিক উত্তর হবে পাই, অর্থাৎ বি নাম্বারটা। 13 নম্বর এমসিকিউটি এসেছে কনিক থেকে। প্রশ্নে বলা হয়েছে 5y স্কোয়ার মাইনাস 2x ইকুয়াল 0 এই পরাবৃত্তের উপকেন্দ্র কোনটি হবে। দেখতেই পাচ্ছ এখানে y দ্বিঘাত এবং x একঘাতী। তো এটা হচ্ছে y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এই টাইপের পরাবৃত্ত। আমরা জানি y স্কোয়ার ইকুয়াল টু 4ax, এর ক্ষেত্রে চিত্রটা হবে, দেখো এখানে যেহেতু এক্সের পাওয়ার 1 অর্থাৎ এক্স হচ্ছে একঘাতী, তাহলে পরাবৃত্তটা এক্স অক্ষের দিকে হা করে থাকবে, অর্থাৎ চিত্রটা হবে ঠিক এরকম, এক্স অক্ষের দিকে হা করে থাকবে। আর এখানে যেহেতু চিহ্নটা প্লাস, তো এটা আমাদের পজিটিভ দিকে হা করে থাকবে। এবার উপকেন্দ্র হচ্ছে আমাদের এই বিন্দুটা, আর এই বিন্দুটার স্থানাঙ্ক আমরা জানি a, 0। যেহেতু এটা এক্স অক্ষের উপরে রয়েছে, সেহেতু এক্স বরাবর এ ঘর যাবে এবং এক্স অক্ষের উপরে কিন্তু কোটি এর মান 0 হয়। আচ্ছা, তো এই অঙ্কটা করার জন্য আমরা ফার্স্ট অফ অল এই সমীকরণটাকে এই আকারে প্রকাশ করব। তো দেখতেই পাচ্ছ এক পাশে শুধু ওয়াই স্কোয়ার রাখতে হবে, তাহলে আমরা প্রথমে মাইনাস 2xটাকে এই পাশে পাঠাবো, তাহলে এটা হবে প্লাস 2x। এরপর এখানে 5 গুণাকারে ছিল, এই পাশে গেলে ভাগ হবে, অর্থাৎ 2/5 ইন্টু এক্স। আমরা কিন্তু এ আকারে প্রকাশ করে ফেলেছি। এবার দেখতে পাচ্ছ এক্সের যে সহগ সেটা হচ্ছে 4a, আর এখানে রয়েছে 2/5, তাহলে বলতেই পারি যে 4a সমান সমান 2/5। তাহলে এখান থেকে আমরা এর মানটা পেয়ে যাই, উপরে 2, 5, এখানে 4 গুণ আকারে ছিল, এপাশে গেলে কিন্তু নিচে ভাগ হবে, অর্থাৎ এখানে এসে গুণ হবে। এরপর আমরা যদি কাটাকাটি করি, তাহলে নিচে 2 থাকে আর উপরে 1, তাহলে পাইলাম আমরা যে উপরে 1 আর নিচে 5 দুগুণে 10। তাহলে এর মানটা হচ্ছে 1/10। আমরা কিন্তু বলেছিলাম যে উপকেন্দ্র হবে a, 0, তাহলে সুতরাং এর মানটা হচ্ছে 1/10, আর এখানে 0-র জায়গায় 0 বসবে। তাহলে আমাদের এই পরাবৃত্তের উপকেন্দ্র হলো 1/10, 0, যেটা আমাদের সি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। 14 নম্বর এমসিকিউটি এসেছে বৃত্ত থেকে। প্রশ্নে বলা হয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0 এই বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে কোনটি সত্য হবে। এটা কিন্তু সরাসরি সূত্র, আমরা জানি এই বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে হবে এফ স্কোয়ার ইকুয়াল টু সি। এটা কখন? যখন বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে। আর যদি বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করতো, তাহলে আমরা লিখতাম জি স্কোয়ার ইকুয়াল টু সি। এক্স অক্ষকে স্পর্শ করলে এখানে জি হবে, আর ওয়াই অক্ষকে স্পর্শ করলে এখানে এফ হবে।
আর যদি বলতো যে বৃত্তটা উভয় অক্ষকে স্পর্শ করবে, অর্থাৎ এক্স অক্ষকেও স্পর্শ করবে, ওয়াই অক্ষকেও স্পর্শ করবে, তখন শর্তটা হতো জি স্কোয়ার ইকুয়াল টু এফ স্কোয়ার ইকুয়াল টু সি। তো আমাদের যেহেতু প্রশ্নে বলেছে শুধু ওয়াই অক্ষকে স্পর্শ করবে, তাহলে শর্তটা হচ্ছে এফ স্কোয়ার ইকুয়াল সি, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হলো বি। 15 নম্বর এমসিকিউটি অন্তরীকরণ থেকে এসেছে। প্রশ্নে বলা হয়েছে ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 5 হলে ফাংশন অফ এক্সের গরিষ্ঠ মান কোনটি? আমরা জানি সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার জন্য প্রদত্ত ফাংশনকে দুইবার অন্তরীকরণ করতে হয়। তো আমাদের এখানে ফাংশন অফ এক্স দেওয়া আছে, আমরা ফার্স্টেই এটাকে একবার ডিডিএক্স করে নিব। তো ফাংশন অফ এক্সকে একবার ডিডিএক্স করলে আমরা লিখতে পারি ফাংশন প্রাইম এক্স। এরপর এক্স কিউবকে ডিডিএক্স করলে আসে 3x স্কোয়ার। আমরা এখানে সূত্রটা লিখে দিচ্ছি। আমরা জানি ডিডিএক্স অফ এক্স পাওয়ার এন, এটাকে ডিডিএক্স করলে আসে এন এক্স পাওয়ার এন মাইনাস 1, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসে এবং পাওয়ার থেকে 1 বিয়োগ করতে হয়। আমরা এখানে এই কাজটি করেছি যে পাওয়ারটা সামনে নিয়ে এসেছি, 3 সামনে নিয়ে এসেছি এবং পাওয়ার ছিল কিউব, তো 3 থেকে 1 বিয়োগ করলে হয় 2, সেজন্য আমরা এখানে স্কোয়ার দিয়েছি। এরপর একইভাবে সামনের 3-এর জায়গায় 3 থাকবে, এই 2কে সামনে নিয়ে আসতে হবে। তো 2 সামনে নিয়ে আসলে 3-এর সাথে গুণ হবে, তাহলে 3 দুগুণে 6, 6x। এরপর এক্সের পাওয়ার থেকে 1 মাইনাস হবে, এক্সের পাওয়ার থেকে 1 মাইনাস হবে। তো 2 থেকে 1 মাইনাস করলে একই থাকে, সেটা আর লিখছি না। তারপর হচ্ছে প্লাস 5। তো 5 হচ্ছে একটি ধ্রুবক সংখ্যা। আমরা জানি যে কোনো ধ্রুবককে ডিডিএক্স করলে আসে 0, তো সেজন্য এখানে আর 0 লিখলাম না। তো একবার ডিডিএক্স করা শেষ, এরপর এটাকে আমরা আরও একবার ডিডিএক্স করব। এটাকে আমরা বলতে পারি ফাংশন ডাবল প্রাইম এক্স। আচ্ছা, যেহেতু এটাকে পুনরায় ডিডিএক্স করতেছি, এজন্য এখানে ডাবল প্রাইম এক্স লিখেছি। তো বুঝতে পারতেছো এখানে রয়েছে 3x স্কোয়ার, তাহলে পাওয়ার সামনে আসলে 3-এর সাথে গুণ হবে, 3 দুগুণে 6, 6 ইন্টু এক্স। আর পাওয়ার যদি 1 কমে যায় তাহলে 1 হবে, সেই 1টা লিখছি না। এরপর মাইনাস 6xকে ডিডিএক্স করলে 6 হবে। আচ্ছা, তো দুইবার ডিডিএক্স করার পরে আমাদেরকে প্রথম যে ডিডিএক্সের মানটা আমরা পেয়েছি সেটাকে 0 ধরতে হয়। তো এটাকে 0 ধরে এখান থেকে আমরা এক্সের মান বের করব। তো বুঝতে পারতেছো এখান থেকে 3x কমন যায়, তো আমরা 3x কমন নিয়ে নিলাম। তাহলে এখানে থাকবে x মাইনাস 6x থেকে 3x কমন নিলে কিন্তু 2 থাকবে, কারণ 3 দুগুণে 6, 6x। আচ্ছা, ইকুয়াল টু হচ্ছে 0। তো যেহেতু দুটো রাশির গুণফল 0, আমরা বলতে পারি ফার্স্টে আমরা বলবো হয় 3x ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 2 ইকুয়াল 0। তো বুঝতে পারতেছে এখান থেকে আমরা এক্সের মানটা পাবো 3 গুণ আকারে, এপাশে গেলে ভাগ, তো 0/3 শূন্যই আসে। আর এখান থেকে -2 এপাশে গেলে +2, তাহলে এক্সের মানটা পেয়ে গেলাম 2। তো এক্সের আমরা দুটো মান পেয়েছি, আমরা এই দুটো মান এখানে বসাবো, এফ ডাবল প্রাইম এক্সের মধ্যে বসাবো। তো প্রথমে আমরা 0 বসাচ্ছি। যদি এখানে 0 বসানো হয় তাহলে 6 ইন্টু 0, 0 মাইনাস 6, তাহলে কিন্তু আমরা -6 পাচ্ছি। আচ্ছা, এরপর আমরা এখানে এক্সের জায়গায় এবার 2 বসাবো। তো যদি 2 বসানো হয় তাহলে 6 দুগুণে 12, 12 মাইনাস 6, তো এখান থেকে আমরা +6 অর্থাৎ পজিটিভ মান পাচ্ছি। মনে রাখবে ফাংশন ডাবল প্রাইম এর মানটা যদি আমরা নেগেটিভ পাই, অর্থাৎ 0 থেকে ছোট মান পাই, তার মানে এখান থেকে আমরা গুরু মান পাবো, অর্থাৎ গরিষ্ঠ মান পাবো। এবং যেখান থেকে যেহেতু এক্সের মান 2 বসিয়ে আমরা পজিটিভ ভ্যালু পেয়েছি, সেহেতু এখান থেকে আমরা লঘু মান পাবো, অর্থাৎ লঘিষ্ঠ মান পাবো। তো আমাদের যেহেতু প্রশ্নে গরিষ্ঠ মান বের করতে বলা হয়েছে, সেজন্য আমরা এটা নিয়ে কাজ করব। আমরা দেখব যে এক্সের মান কত বসালে গুরু মান পাওয়া যায়। এক্সের মান কিন্তু 0 বসালে নেগেটিভ আসে, অর্থাৎ প্রদত্ত ফাংশনে যদি আমরা এক্সের মান 0 বসাই তাহলেই আমরা গুরু মান পাবো, এবং প্রদত্ত ফাংশনে যদি আমরা এক্সের জায়গায় 2 বসাই তাহলে লঘু মান পাবো। এটা দরকার নেই, তো আমরা 2 বসাবো না, আমরা প্রদত্ত ফাংশনে এক্সের মানটা 0 বসাবো। তো যদি এখানে 0 বসানো হয় তাহলে 0 কি কিউব করলে 0, মাইনাস 3 ইন্টু 0, এটাও 0 আসে, +5, অর্থাৎ আমাদের যে গুরু মান সেটা হবে 5। তাহলে আমাদের সঠিক উত্তর হলো সি। 16 নম্বর এমসিকিউতে বলা হয়েছে y স্কোয়ার ইকুয়াল 4x বক্ররেখার এত বিন্দুতে স্পর্শকের ঢাল কোনটি? তো স্পর্শকের ঢাল বলতে কিন্তু আমরা বুঝি dy/dx।
স্পর্শকের ঢাল বলতে আমরা বুঝি ডিওয়াই বাই ডিএক্স। তো আমাদের যে বক্ররেখার সমীকরণ দেওয়া রয়েছে আমরা সেখান থেকে ডিওয়াই বাই ডিএক্স বের করব। তো চলো আমরা দুই পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি। তো ফার্স্টেই রয়েছে ওয়াই স্কোয়ারকে যদি ডিডিএক্স করা হয় তাহলে আসে 2y। আচ্ছা, এবার আমরা কিন্তু এক্সের সাপেক্ষে করতেছি, বাট এখানে কিন্তু চলকটা ওয়াই, তো এজন্য ওয়াইকে আবারও ডিডিএক্স করা লাগবে। অর্থাৎ যদি অন্য কোনো চলক থাকে বা এক্সের জায়গায় অন্য কিছু থাকে সেটাকে পুনরায় ডিডিএক্স করতে হয়। তো ওয়াই স্কোয়ারকে ডিডিএক্স করলে আমরা এটা পেলাম ইকুয়াল টু 4-এর জায়গায় 4 থাকবে, এক্সকে ডিডিএক্স করলে কিন্তু 1 আসে, তো 1টা লিখছি না। আচ্ছা, এরপর ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালটা আমরা লিখতে পারি এপাশে 2y গুণ আকারে আছে, এপাশে গেলে ভাগ হবে, অর্থাৎ 4/2y। এবার যদি আমরা কাটাকাটি করি তাহলে 4/2 করলে উপরে 2 থাকে আর নিচে y। তো আমাদের প্রশ্নে একটা বিন্দু দেওয়া ছিল যে 2,2√2। তো আমরা কি করব, এই বিন্দুটা এখানে বসিয়ে দিব, অর্থাৎ ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় এই মানের জায়গায় আমরা এখানে বসিয়ে দিব 2,2√2। তাহলে এক্সের জায়গায় 2 বসাবো এবং ওয়াই এর জায়গায় 2√2 বসাবো। যেহেতু এক্স নেই, শুধু ওয়াই রয়েছে, তো শুধুমাত্র ওয়াই এর জায়গাতেই 2√2 বসিয়ে দিব। তাহলে এই 2 এবং এই 2 কাটাকাটি যাবে, থাকবে 1/√2। এটাই হচ্ছে আমাদের স্পর্শকের ঢালের মান, যেটা বি নাম্বার অপশনে রয়েছে, অর্থাৎ সঠিক উত্তর হলো বি। 17 নম্বর প্রশ্নে বলা হয়েছে NP4 = 6 × NP3 হলে n এর মানটা কত। তো এই অঙ্কটা করতে আমাদের একটি সূত্র জানা লাগবে, সেটি হচ্ছে NPR = এটা সূত্র হবে উপরে হবে n ফ্যাক্টোরিয়াল, উপরে n রয়েছে তাই n ফ্যাক্টোরিয়াল, আর নিচে হবে এ দুইটার বিয়োগফল, অর্থাৎ n - r তার ফ্যাক্টোরিয়াল, n - r এর ফ্যাক্টোরিয়াল। তো এই সূত্রটা আমরা এবার এখানে অ্যাপ্লাই করব। তো ফার্স্টে রয়েছে NP4, অর্থাৎ উপরে যেহেতু n রয়েছে তো আমরা উপরে n ফ্যাক্টোরিয়াল লিখে দিব, নিচে হবে এই দুটোর বিয়োগফল, অর্থাৎ n - 4 এইটার ফ্যাক্টোরিয়াল, ইকুয়াল টু 6-এর জায়গায় 6 থাকবে, ইন্টু এখানেও সেম NP3। তো উপরে n রয়েছে, আমরা উপরে n এর জায়গায় n ফ্যাক্টোরিয়াল লিখে দিব, আর নিচে লিখব দুটোর বিয়োগফল, অর্থাৎ n - 3 এটার ফ্যাক্টোরিয়াল। তো এবার দেখো দুই পাশ থেকে কিন্তু n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যায়। এবার ফ্যাক্টোরিয়াল বলতে আমরা কি বুঝি, ধরো 5 ফ্যাক্টোরিয়াল, এটা মানে হচ্ছে 5 থেকে শুরু করে 4, 3, 2, 1 পর্যন্ত সবগুলো সংখ্যা গুণ করতে হবে। একইভাবে আমি যদি বলি 4 ফ্যাক্টোরিয়াল, এটা মানে হচ্ছে 4 থেকে শুরু করে 3, 2, 1 পর্যন্ত সবগুলো সংখ্যা গুণ করতে হবে। এখন খেয়াল করো, এই যে 4, 3, 2, 1 পেলাম, এটা কিন্তু এখানেও আছে। তো আমরা কিন্তু 5 ফ্যাক্টোরিয়ালকে বলতে পারি 5 গুণ এই পুরোটাকে লেখা যায় 4 ফ্যাক্টোরিয়াল। আমরা কিন্তু এটাকে এভাবে লিখতে পারি, অর্থাৎ যে কোনো সংখ্যার ফ্যাক্টোরিয়াল বললে আমরা সেই সংখ্যাটা ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে পারি। আমাদেরকে যদি বলা হয় 10 ফ্যাক্টোরিয়াল, এটাকে আমরা বলতে পারি 10 ইনটু তার আগের সংখ্যা, অর্থাৎ 9 ফ্যাক্টোরিয়াল। তো আগের সংখ্যা আমরা কিভাবে পাই, এটা থেকে 1 বিয়োগ করে। তো এই কনসেপ্টটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তো দেখতে পাচ্ছ n ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যাওয়ার পরে উপরে শুধু 1 থাকে। এবার এখানে আছে n - 4 ফ্যাক্টোরিয়াল, তো এটাকে আমরা এভাবে ভেঙে লিখব। তাহলে প্রথমেই n - 4 লিখব ইনটু এর আগের সংখ্যা। আচ্ছা, n - 4 এটা ভাঙবো না, এটা যা আছে তাই রাখি। আমরা যে এখানে n - 3কে ভাঙবো তাহলে হবে। আচ্ছা, তো এখানে 1 থাকবে, দেখো n - 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে যা আছে তাই রেখে দিব, ইনটু হবে এটার আগের সংখ্যা। তো আগের সংখ্যা আমরা কিভাবে পাই, সেই সংখ্যা থেকে 1 বিয়োগ করে। তাহলে এটা থেকে যদি 1 বিয়োগ করা হয় তাহলে -3 - 1, এটা কিন্তু n - 4 হয়ে যায়। n - 4 এর ফ্যাক্টোরিয়াল হবে। আমরা একটু আগে দেখেছিলাম যে 10 ফ্যাক্টোরিয়ালকে লেখা যায় 10 ইনটু তার আগের সংখ্যার ফ্যাক্টোরিয়াল, এখানেও কিন্তু আমরা সেই কাজটাই করেছি। n - 3 ফ্যাক্টোরিয়াল, এটাকে লেখা যায় n - 3 ইনটু তার আগের সংখ্যা, অর্থাৎ 1 বিয়োগ করলেই আমরা আগের সংখ্যাটা পেয়ে যাই, তার ফ্যাক্টোরিয়াল বলা যায়। তো এইভাবে ভাঙানোর কারণ হচ্ছে এবার কিন্তু দুই পাশ থেকেই n - 4 ফ্যাক্টোরিয়াল এই জিনিসটা কাটাকাটি যায়। তাহলে আমাদের এখানে থাকে শুধুমাত্র 1 ইকুয়াল টু এখানে থাকে 6-কে 6 ডিভাইডেড বাই n - 3। এবার যদি আমরা আর গুণন করি তাহলে কিন্তু n এর মানটা পাওয়া যায়।
তো n-3 ইন্টু 1 এটা করলে কিন্তু n-3 হয়, ইকুয়াল টু এখানে 6 থাকবে। তারপরের লাইনে -3 এপাশে গেলে হবে +3, অর্থাৎ 6 + 3 ইকুয়াল টু 9। তাহলে কিন্তু আমরা n এর মানটা পেয়ে গেলাম 9। আমাদের প্রশ্নে কিন্তু n এর মানটাই জানতে চেয়েছিল, অর্থাৎ আমাদের সঠিক উত্তর হবে 9, অর্থাৎ এ। 18 নম্বর প্রশ্নে বলা হয়েছে 10 বাহু বিশিষ্ট বহুভুজের কর্ণের সংখ্যা কতটি। তো মনে রাখবে, বাহু যতটি হোক না কেন কর্ণের সংখ্যা বের করার সূত্র হচ্ছে n/(c2 - n)। তো এখানে n বলতে বোঝাচ্ছি বাহুর সংখ্যা। তো এখানে আমাদের যেহেতু বাহুর সংখ্যা হচ্ছে 10টি, তাহলে n এর মানটা হবে 10, অর্থাৎ 10c2 - n এর জায়গায় 10 বসিয়ে দিলাম। তো এবার 10c2 এর মানটা আমরা কিভাবে বসাবো? আমরা সূত্র জানি যে n/(c(r) এর সূত্র হচ্ছে উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে r ফ্যাক্টোরিয়াল। দেখো, উপরে n ফ্যাক্টোরিয়াল, নিচে r ফ্যাক্টোরিয়াল, ইন্টু নিচে এর সাথে গুণ হবে এই দুটোর বিয়োগফল, অর্থাৎ n - r তার ফ্যাক্টোরিয়াল। এটা হচ্ছে NCR এর মান। তো দেখতে পাচ্ছ এখানে রয়েছে 10c2। আমরা যদি এই মানটা বের করতে চাই তাহলে 10c2 উপরে হবে 10 ফ্যাক্টোরিয়াল, নিচে হবে 2 ফ্যাক্টোরিয়াল। 10 ফ্যাক্টোরিয়াল এবং 2 ফ্যাক্টোরিয়াল ফার্স্টেই লিখে ফেললাম। এরপর এখানে গুণ করতে হবে এই দুটোর বিয়োগফল, অর্থাৎ 10 - 2 মানে 8, 8-এর ফ্যাক্টোরিয়াল। এরপর আমরা কি করতে পারি? আমরা জানি ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল মানে বোঝাবে 10 গুণ 9 গুণ 8, এভাবে গুণ করতে করতে 1 পর্যন্ত। তো এখানে 8, 7, 6, 5 ওগুলা না লিখে আমরা কিন্তু সে জায়গায় 8 ফ্যাক্টোরিয়াল লিখে দিতে পারি। এই কনসেপ্টটা কিন্তু আমরা আগের ম্যাথেই দেখেছি। তো এখানে 10 ফ্যাক্টোরিয়ালকে আমরা এভাবে লিখতে পারি, আর নিচে হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল। দেখো, 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2 গুণ 1, তো 2 একে 2 হয়, ইন্টু 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে এবার কিন্তু দুই পাশ থেকেই 8 ফ্যাক্টোরিয়াল কাটাকাটি যায়। এরপর যদি আমরা 10/2 করি তাহলে আসে 5। তাহলে 5 গুণ 9 এটা করলে আসে 45, 5 নং 45। তার মানে আমরা 10c2 এর মানটা পেয়ে গেলাম 45। তো এখানে আমরা 45 বসিয়ে দিব, এরপর হচ্ছে -10। তো বিয়োগ করলে আমরা পেয়ে যাচ্ছি 35, অর্থাৎ 10 বাহু বিশিষ্ট কোনো বহুভুজের কর্ণের সংখ্যা হলো 35টি। তার মানে আমাদের সঠিক উত্তর হলো ডি। 19 নম্বর MCQতে বলা হয়েছে S = x belongs to R, অর্থাৎ x হবে সকল বাস্তব সংখ্যা such that -1 less than or equal than x less than or equal than 3, অর্থাৎ -1 থেকে 3 এর মাঝে যত সকল সংখ্যা রয়েছে ইনক্লুডেড, অর্থাৎ -1 এবং 3 এই দুটো সংখ্যাও নিতে হবে। তো -1 থেকে -3 পর্যন্ত সকল সংখ্যাই আমাদের হচ্ছে এস এর মান। তো প্রশ্ন বলেছে যে এস এর ক্ষুদ্রতম ঊর্ধ্বসীমা কোনটি। তো ঊর্ধ্বসীমা মানে হচ্ছে আমাদের যে সর্বোচ্চ মান সেটা, এবং 3 এর বড় সংখ্যা। দেখো, এখানে এস এর সর্বোচ্চ মান হচ্ছে 3, তো ঊর্ধ্বসীমা বলতে বোঝাচ্ছে 3 অথবা 3 এর বড় যে কোনো সংখ্যা। তার মানে ঊর্ধ্বসীমা কিন্তু শুরু হচ্ছে 3 থেকে। তাহলে ঊর্ধ্বসীমার যে ক্ষুদ্রতম মান সেটা হচ্ছে আমাদের 3। তো অর্থাৎ আমাদের এখানে সঠিক উত্তর হবে এটা, বি নাম্বারটা। আমরা আমাদের সর্বশেষ MCQতে চলে এসেছি। প্রশ্নে বলা হয়েছে y = ফাংশন অফ x = 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4 হলে ফাংশন অফ y এর মান কত। তো আমাদের দেওয়া আছে ফাংশন অফ x এবং এখানে বের করতে বলেছে ফাংশন অফ y, অর্থাৎ x এর জায়গাতে কিন্তু y বসিয়েছি। তাহলে এই ফাংশনের মধ্যে যতগুলো x রয়েছে সেই xগুলোর জায়গায় আমরা y বসিয়ে দিব, কারণ দেখতেই পাচ্ছ এখানে x এর জায়গায় y লিখেছি। তো এখানেও প্রত্যেকটা x এর জায়গায় y লিখতে হবে। তাহলে 4y - 7 ডিভাইডেড বাই 2y - 4। আচ্ছা, এরপর আমরা কি করব? দেখো, তাহলে এখানে y চলে আসলো। এই মানটা কিন্তু ফাংশন অফ x এর মান, আবার এই মানটা কিন্তু y এরও মান। তাহলে আমরা বলতে পারি যে y = হচ্ছে এই পুরাটা। এবার এই প্রত্যেকটা y এর জায়গাতে আমরা এই সম্পূর্ণ মানটা বসিয়ে দিব। তাহলে 4 ইন্টু y এর জায়গাতে এটা বসাবো 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4, তারপর -7 এর জায়গায় -7। একইভাবে নিচে 2 ইন্টু y এর জায়গাতে এই সম্পূর্ণ মানটা বসিয়ে দিব। তাহলে 4x - 7 ডিভাইডেড বাই 2x - 4, তারপরে -4 এর জায়গায় -4।
তো বুঝতে পারতেছ আমাদেরকে এবার 4 দ্বারা উপরেরটাকে গুণ করতে হবে। তো উপরেরটাকে যদি আমরা গুণ করি তাহলে পাওয়া যাবে নিচে 2x - 4 এর জায়গায় 2x - 4ই থাকবে, উপরে হবে 4 × 4 = 16x মাইনাস 4 × 7 = 28। এরপর যে -7 রয়েছিল সেটাকে -7 লিখে দিব। আচ্ছা, নিচেও একইভাবে আমরা 2 দিয়ে লবকে গুণ করব, তাহলে 4 × 2 = 8x মাইনাস 7 × 2 = 14, আর নিচে যা আছে তাই থাকবে 2x - 4। এরপর -4 এর জায়গায় -4 লিখে দিলাম। তো এবার আমাদেরকে উপরে আর নিচে লসাগু করতে হবে। তো যদি আমরা লসাগু করে ফেলি, বা আমরা আরেকটা কাজ করতে পারি, দেখো এখানেও আমাদের লসাগু হয় 2x - 4, এখানেও কিন্তু লসাগু হয় 2x - 4। তো লসাগু না করে আমরা লব ও হরকে এই জিনিসটা দিয়ে গুণ করতে পারি। তো লব ও হরের প্রত্যেকটা সংখ্যাকে যদি এটা দিয়ে গুণ করা হয়, তাহলে দেখো ফার্স্টে যদি আমরা এতটুক সংখ্যাকে 2x - 4 দিয়ে গুণ করি, তাহলে উপরের 2x - 4 এবং নিচের 2x - 4 কিন্তু কাটাকাটি যাবে, থাকবে শুধুমাত্র 16x - 28। একইভাবে মাইনাস আমরা 7কেও 2x - 4 দিয়ে গুণ করব, তাহলে -7 × 2x - 4। নিচেও আমরা একই কাজ করব, আমরা যদি এই সংখ্যাটাকে 2x - 4 দিয়ে গুণ করি, তাহলে 2x - 4 আর এই 2x - 4 কাটাকাটি যাবে, থাকবে 8x - 14। এরপর -4 এর সাথেও কিন্তু 2x - 4 গুণ করতে হবে, আমরা জাস্ট সবাইকে 2x - 4 দিয়ে গুণ করেছি। আচ্ছা, তো এবার এটাকে আমরা সিম্পলিফাই করব, তাহলে 16x - 28, এরপর 7 দিয়ে সবাইকে গুণ করতে হবে, তাহলে 7 × 2 = 14x, এরপর মাইনাসে মাইনাসে প্লাস 4 × 7 = 28। নিচেও একইভাবে সিম্পলিফাই করব, তাহলে 8x - 14 -4 × 2x, তাহলে -8x, মাইনাসে মাইনাসে প্লাস 4 × 4 = 16। এরপর যদি আমরা যোগ বিয়োগ করি, তাহলে 16x - 14x করলে 2x থাকে, আর দেখতেই পাচ্ছ +28 এবং -28 কাটাকাটি যায়, নিচে +8x এবং -8x কাটাকাটি যায়, থাকে 16 - 14। তো 16 - 14 করলে আমরা পেয়ে যাব 2। তাহলে এবার এই 2 এবং এই 2 কাটাকাটি গিয়ে থাকবে শুধুমাত্র x। তো এটাই হচ্ছে আমাদের ফাংশন অফ y এর মান, অর্থাৎ সঠিক উত্তর হলো সি। তো এরই মাধ্যমে আমাদের কৃষিগুচ্ছের 2019-20 শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় আসা হায়ার ম্যাথের সকল MCQ সলভ করা হয়ে গেল। এরপর আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের কোশ্চেন সলভের ভিডিওগুলো আপলোড দিব। তো এই ক্লাসগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং আজকের ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবে। ধন্যবাদ সবাইকে।